দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সবাইকে শুভ সকাল। আমরা আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান নতুন প্রজন্মের মননে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের সাথে আছেন বিজ্ঞান বিশ্লেষক, বিশিষ্ট লেখক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নজরুল স্যার। আমাদের সঙ্গে আছেন গণবিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান এবং সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মল্লিক স্যার। আমাদের সাথে আছেন গণবিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে নকশা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাকিবুল হাসান। তিনি গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি এবং বিবিপিএস গণবিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। আমাদের সঙ্গে আছেন লাবণ্য তরফদার, গণবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক। তো আমি সবার প্রথমেই চলে যাচ্ছি আসিফ নজরুল স্যারের কাছে। স্যার কেমন আছেন? এই তো আছি ভালো, ধন্যবাদ এই উদ্যোগের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার প্রথমে আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। তো শুরুতে আমরা একদম আমাদের যে বিশেষ অতিথি থাকেন তাকে প্রথম যে প্রশ্নটা করি সেটা হচ্ছে, কিভাবে আপনি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে পরিচিত হলেন? আমি তো অনেক ছোটবেলা থেকে ওনার নাম জানতাম। উনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন। বিচিত্রা কাভার স্টোরিতে ওনার ছবি দেখেছিলাম। তো সবসময় খুব একটা ওনাকে মনে হতো একটা মানে আমাদের চেনা জানা চরিত্রের বাইরে অন্য একজন মানুষ। আমরা তো মাসুদ রানা পড়তাম, কুয়াশা পড়তাম, আমার মাসুদ রানার মতো একটা অতিমানবীয় মানুষ মনে হতো আর কি। খুব ওনার যে ছবিগুলো ছিল এগুলো দেখলে প্রচন্ড স্পিরিটেড লাগতো। তারপর যখন বিচিত্রাতে গেলাম তখন ওনার সাথে দেখা হলো প্রথম। তো আমি একটা কাভার স্টোরি করার প্রয়োজনে বিচিত্রার সম্পাদক আমাকে গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসে নিয়ে আসলো, ধানমন্ডির অফিসে। তখন উনি আমাদের অনেক ইয়াং ছিলেন এবং এত স্পিরিটেড ছিলেন, মনে হতো ওনার গা থেকে শুধু এনার্জি বের হচ্ছে এরকম আর কি। খুব দ্রুত কথা বলতেন, আর উনি যখন কথা বলতেন সবাই খুব মুগ্ধ হয়ে শুনতো আর কি। খুব স্পিরিটেড মনে হতো, মনে হয় একটা মানুষের ভিতর 10টা মানুষের জীবন এরকম মনে হতো আর কি। তারপর তো এই এই সরকারের আমলে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আমাকে শুনতে পাচ্ছেন না পবিত্র? পবিত্র শুনতে পাচ্ছ তুমি? স্যার ধন্যবাদ স্যার। তো এই পর্যায়ে আমি একটু রাকিবুল ইসলামের কাছে চলে যেতে। রাকিবুল হাসান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি মানে আপনার ধারণা কি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে? জাফরুল্লাহ চৌধুরী পুরো বাংলাদেশের সবাই মোটামুটি তাকে চেনে, বিভিন্ন বয়স বৃদ্ধ থেকে তরুণ প্রজন্ম মোটামুটি সবাই জাফরুল্লাহ চৌধুরীকে চেনে। কিন্তু তাকে আসলে নায়ক হিসেবে চেনে না, তাকে সবাই আইকন হিসেবেই, দেশের আইকন হিসেবেই চেনে। আমিও ঠিক ওইভাবেই চিনি। মানে গণস্বাস্থ্য ভর্তি হওয়ার আগেই তাকে বিভিন্ন টেলিভিশন বা বিভিন্ন মাধ্যমে শুনছি। তার ছবিটা আমার কাছে ওই আইকনের মতোই, যে এটা একটা ব্র্যান্ড, মানে ছবিটা একটা মুখস্থ হয়ে গেছে এরকম। আচ্ছা আচ্ছা। তো আমি এই পর্যায়ে আবারও আমাদের আসিফ নজরুল স্যার প্রধান অতিথির কাছে চলে যেতে চাই। স্যার, আমরা জানি গণবিশ্ববিদ্যালয়ের সাথে আপনি ট্রাস্টি হিসাবে আছেন। তো গণবিশ্ববিদ্যালয়কে বলা হয় একটা সমাজ ভিত্তিক বিশ্ববিদ্যালয়। কেন আসলে সমাজ ভিত্তিকটা বলা হয়? আসলে জাফরুল্লাহ ভাই যে কোনো কিছু যখন করেছেন, যে কোনো সংগঠনই করেছেন, গণস্বাস্থ্য কেন্দ্র হোক, গণবিশ্ববিদ্যালয় হোক বা অন্য ওনার যে কোনো প্রতিষ্ঠানই হোক, এখানে কতগুলা চিন্তা ওনার কাজ করতো। যে সেটা হচ্ছে মানে এখানে সমাজের কল্যাণ, সমাজ সেবা, প্রান্তিক পর্যায়ে মানুষের ভাগ্য উন্নয়ন, তাদেরকে দক্ষ হিউম্যান রিসোর্স হিসেবে গড়ে তোলা, তাদেরকে বিভিন্ন শিক্ষা স্বাস্থ্য সেবা দেওয়া, এগুলি ছিল মুখ্য। প্রফিট মেকিং না, কোনোভাবেই প্রফিট মেকিং না। ফলে আপনি দেখবেন এখানে সব জায়গাতে এখানে মানে খরচটা একটু কম, মানুষের সাধ্যের মধ্যে রাখা হয়। এবং এখানে যে কর্মী বাহিনী থাকে তারা এটাকে ঠিক চাকরি হিসাবে নেয় না, তাদেরকে এটা একটা ব্রত হিসাবে নিতে হয়। সমাজ কল্যাণের, সমাজ সেবার, সমাজ পরিবর্তনের, সমাজ রূপান্তরের একটা ব্রত হিসাবে নিতে হয়। এই জন্য উনি সমাজ ভিত্তিক নামটা
ইয়ে করেছেন, মানে এটা সামাজিক উন্নয়নের জন্য, এটা প্রফিট মেকিং না, মুনাফা অর্জনের প্রতিষ্ঠান না, এরকম একটা অ্যাটিটিউড ওনার মধ্যে কাজ করতো। তো আমি গণবিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছি খুব অল্প দিনের মধ্যে, একবার মাত্র ওখানে গেছি আমি। তো আমার কাছে মনে হচ্ছে গণবিশ্ববিদ্যালয়ে অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে, এটাকে অনেক অনেক উপরে নিয়ে যেতে হবে। এখানে রিসোর্স আছে, এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় জায়গা আছে, এত বড় একটা মানুষ এটার সাথে জড়িত ছিলেন। আমাদের সবারই অনেক কাজ করতে হবে, আমাদের বেসিক কিছু থিঙ্কিং চেঞ্জ করতে হবে। যেমন ধরেন আমরা যেটা ভাবি যে আমরা খুব মানে কম টিউশন ফি দিয়ে খুব কোয়ালিটি এডুকেশন দিতে পারবো, এটা সম্ভব না। কেন? কারণ এখানে যারা চাকরি করেন তাদেরও তো পেশা থাকে, এটা ওপেন মার্কেট ইকোনমি। এখন আমি এখানে একটা ভালো টিচার নিয়ে আসলাম, তাকে অন্য একটা ইউনিভার্সিটি ডাবল বেতন দিল, এখন এটা সম্ভব না। এখন জাফরুল্লাহ ভাইদের সময়টা একটু চেঞ্জ হয়েছে, কারণ এখন তার তো বেসিক নিডস এর কথা চিন্তা করতে হবে, তার তো ড্রিমের কথা চিন্তা করতে হবে। এখন সেই আদর্শের কাছে সবকিছু আমি জলাঞ্জলি দিয়ে আমি কম বেতনে চাকরি করে জীবন শেষ করব, ওই অ্যাটিটিউডটা আনফরচুনেটলি মানুষের মধ্যে নাই। ফলে আমার কাছে মনে হয়েছে আস্তে আস্তে আমাদের এই চিন্তায় আসতে হবে যে অবশ্যই আমরা গরিব যারা ছাত্রছাত্রী থাকে তাদেরকে ব্যাপক মাত্রায় আমরা স্কলারশিপ দেব, কিন্তু যাদের সামর্থ্য আছে তাদের থেকে আমরা উপযুক্ত ফি নিব। এবং যারা একটা, যেমন বাইরে থেকে আমরা শুনি গণবিশ্ববিদ্যালয় মানে হচ্ছে যাদের টাকা পয়সা নাই আর কি তারা পড়তে যাবে, নো, এরকম না। গণবিশ্ববিদ্যালয় এরকম করতে হবে যে এখানে সবচেয়ে বড় লোকরাও পড়তে আসবে, এটা কোয়ালিটির কারণে আসবে। তো যার যেরকম সামর্থ্য তাদের থেকে আমরা নিব। অনেক ধরনের ফি স্ট্রাকচার তো করা যায়। যেমন ধরেন আমি যদি 10 লক্ষ টাকা টিউশন ফি করি, টিউশন ফি করার পর তো আমি ইভেন আপ টু 80% পর্যন্ত স্কলারশিপ দিতে পারি। তা আমি যদি দেখি একজন দারোয়ানের সন্তান এসছে, গণস্বাস্থ্য কেন্দ্রে একজন দারোয়ানের সন্তান এসছে যে খুব ব্রিলিয়ান্ট, আমি তাকে 80% স্কলারশিপ দিব, সমস্যা কি? দরকার হলে 100% দিব। কিন্তু সামর্থ্যবান লোকরা এখানে পড়তে আসবে না, এই চিন্তা আমি কেন করবো? আর সামর্থ্যবান লোকরা কেন ফি দিবে না? বুঝছেন না? আমার কনসেপ্ট হচ্ছে এরকম। আজকে গণবিশ্ববিদ্যালয়ে একটা যদি মানে পঙ্গু ছেলে আসে, টাকা পয়সা নাই, কিছু নাই, 10 লক্ষ টাকা যদি টিউশন ফি থাকে, তারা আপনি বললাম তো যদি প্রয়োজন হয় আপনি 100% ওয়েবার করে দেন, বাট আমাকে অন্যদের থেকে এটা নিতে হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, আমার কাছে মনে হয়েছে আমাদের টিচারদের অনেক মোটিভেট করতে হবে, টিচারদের বেতন বাড়াতে হবে, এখানে ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, এখানে অনেক অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, অনেক অ্যাক্টিভিটি। সারাক্ষণ ইউনিভার্সিটির মধ্যে কোনো না কোনো প্রোগ্রাম, ইউনিভার্সিটি একটা আনন্দের জায়গায় পরিণত করতে হবে। তারপর হচ্ছে আমাদের টিচিং মেথোডোলজি, টিচিং কারিকুলাম, এগুলির উপর অনেক সেমিনার, অনেক বেশি চিন্তা ভাবনা দরকার আছে। আমরা যেমন আগে যে ক্লাসরুম ভিত্তিক টিচিং ছিল, যে একজন টিচার বলবে বাকি সবাই শুনবে, ওই চিন্তা ভাবনা এখন আর নাই। এখন খুব ইন্টারেক্টিভ হয় ক্লাস। এখন মানে এমনও সিস্টেম আছে, আমি জানি না আপনারা শুনছেন নাকি এটাকে, এটা আমরা বলি যে ফ্লিপ চার্ট মেথড, যে স্টুডেন্টদের কাছে আমি রিডিং মেটেরিয়াল দিয়ে দিব, ওপরে আসবে ইউনিভার্সিটি, ওপরে আসবে, আসার পর আমরা ডিসকাশন করবো, ক্লাসরুমে আলোচনা করবো, আড্ডা মারবো ওই পড়ার বিষয়টার উপর। এই জায়গায় চলে গেছে। রোল প্লে একটা ইয়ে আছে, যেমন আমরা যেমন বলি ধরেন একটা থেফটের ডেফিনেশন করলাম, চুরি মানে কি। তো রোল প্লে যখন হবে তখন স্টুডেন্টরা একজন চোর সাজবে, একজন তার পক্ষে লয়ার থাকবে, অন্যজন তার বিপক্ষে লয়ার থাকবে, আর্গু করবে, দর্শকরা প্রশ্ন করবে। তো এইগুলির মাধ্যমে হয় কি অনেক বেশি আনন্দময় করে তোলা যায়। তো অনেক কিছু করার আছে। আনফরচুনেটলি আমি সময় কম পাই, খুবই কম সময় পাই। তো আমার যতটুকু মানে সুযোগ আছে আমি চেষ্টা করব। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আরো একটি প্রশ্ন আপনার জন্য। স্যার, ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয় কেন বলা হয়, এবং ছাত্রদের মাঝে এই ব্যতিক্রমের কোনো প্রতিফলন কি আপনি দেখেন? ব্যতিক্রমী তো বলা হয়, ওই যে বললাম যে সমাজ ভিত্তিক চিন্তা থেকে। বেসরকারি ইউনিভার্সিটি যারা করে দেখবেন তাদের মধ্যে সবচেয়ে বেশি যে চিন্তাটা কাজ করে যে কত টাকা প্রফিট করা যায়। এবং আপনি মানে ব্যতিক্রমী একটা এক্সাম্পল আপনাকে দেই, অন্য সব বেসরকারি বিশ্ববিদ্যালয় দেখবেন ট্রাস্টি বোর্ডে থাকে হচ্ছে ইউনিভার্সিটির মালিক, তার স্ত্রী, তার কন্যা, পুত্র, তার বন্ধু বান্ধব, এরা মিলে ট্রাস্টি বোর্ডে থাকে। ট্রাস্টি বোর্ড মিটিং হয়, বিপুল পরিমাণ টাকা তারা মিটিং থেকে নেন, বিভিন্নভাবে ইউনিভার্সিটি থেকে লাভবান হওয়ার চেষ্টা করেন। গণবিশ্ববিদ্যালয়ের মতো এত মানে কি বলবো, এত অসাধারণ
গ্রুপস অফ পিপল ট্রাস্টি বোর্ড আপনি কোথায় পাবেন? চিন্তা করতে পারেন একটা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরী স্যার। এখানে যে মানুষগুলো যুক্ত আছেন, দিলার আপা আছেন, সালেউদ্দিন আহমেদ আছেন, ওনারা অনেক বড় মাপের একজন মানুষ। অবিশ্বাস্য একটা ব্যাপার, জাফরুল্লাহ ভাইয়ের জন্য হয়েছিল, উনি এই মানুষগুলোকে একত্র করেছিলেন। ফরিদা আপা আছেন। তো সবাই মিলে এই ট্রাস্টি বোর্ডের যেই অভিজ্ঞতা, এই ট্রাস্টি বোর্ডের ফরমেশনে তা দেখলে বোঝা যায় এটা অন্য বিশ্ববিদ্যালয়ের মতো না, চিন্তাটা অন্যরকম। তো আমরা আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আপনার ওই যে বললাম না যে প্রফিট মেকিং চিন্তা নাই, তারপর সবচেয়ে বিশিষ্ট লোকদেরকে যুক্ত করার চেষ্টা করে, প্রান্তিক পর্যায়ের যারা মানুষ শিক্ষার্থী আছে তাদেরকে টার্গেট করা, সমাজ রূপান্তরের চিন্তা থাকে। সমাজ রূপান্তরের চিন্তা অন্য ইউনিভার্সিটি আছে বলে আমার জানা নাই, ফলে এটা অবশ্যই ব্যতিক্রম। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমি আমাদের শহীদ মল্লিক স্যারের কাছে চলে যাব। স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পবিত্র শুনতে পাচ্ছি আমি। আপনি শুনতে পাচ্ছেন? স্যার, আপনি তো আসিফ নজরুল স্যারের কথা শুনলেন, আলোচনা শুনলেন, এবং আপনি নিজেই তো ওই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতার সাথে জড়িত। তো আপনি এই ব্যাপারগুলো কিভাবে দেখেন? যদি একটু স্পষ্ট প্রশ্ন হয় যে কোন ব্যাপারগুলি, মানে আপনি তো সমাজবিজ্ঞান এবং সমাজ কল্যাণ বিভাগে শিক্ষকতা করছিলেন আর কি। এখন তো বর্তমানে আপনি পিএইচডি তে অধ্যয়নরত আছেন ফিনল্যান্ডে। যতদিন আপনি ওইখানে ছিলেন ততদিন মূলত আসলে আপনার অনুভূতিটা কি ছিল? না না, আমি পবিত্র একটু থামো ভাই, আমি একটা বলি। শহীদ ভাই, আপনারা তো ইউনিভার্সিটির ভিতরে ছিলেন, অনেক বছর যাবত দেখেছেন। হ্যাঁ, আমি হঠাৎ করে 1 বছর যাবত আসলাম, এসে দেখে যে আমি যে অবজারভেশন গুলো বললাম এটা সম্পর্কে যদি আপনি কমেন্ট করেন, এটা আমাদের সবার জন্যই ভালো হয়। এই যে আমি বললাম যেখানে ফি বাড়ানো দরকার আছে, দরকার হলে আমরা 100% ওয়েবার দেবো, গরিব যারা আছে টিচারদের বেতন বাড়ানো প্রয়োজন, ফেসিলিটিস বাড়ানোর প্রয়োজন, অনেক বেশি ইভেন্ট দরকার, এখানে সবসময় টিচিং মেথডোলজি পরিবর্তন দরকার। এগুলি ব্যাপারে আপনার কমেন্টটা কি? এটা খুব ইম্পর্টেন্ট, একটা আপনার ফিডব্যাকটা পাবো। থ্যাংক ইউ। আমি রাইটলি এটা মানে কোশ্চেনটা নজরুলকে ধন্যবাদ। আমি আসলে এটাই জানতে চাচ্ছিলাম আর কি, যে আমি প্রথমত হচ্ছে যে আসিফ নজরুল ভাই যে প্রশ্নগুলো, যে বিষয়গুলি তুলে আনলেন একেবারেই প্রাসঙ্গিক এবং যেটা গণবিশ্ববিদ্যালয়ের মৌলিক চিন্তার সাথে সঙ্গতিপূর্ণ, এটাতে কোনোই দ্বিমত নাই। কিন্তু আমি যে জিনিসগুলি যোগ করতে চাই, যেটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার কাছে গেছি, বা যেটা আমি হয়তো একজন শিক্ষক হিসাবে বা একজন লার্নার হিসাবে আমি ট্রাস্টি বোর্ডের একজন সম্মানিত সদস্যের কাছে জানতে চাইবো, যেটা হচ্ছে যে আমরা তো আসলে গণবিশ্ববিদ্যালয়ে ডেফিনেটলি ওই প্রশ্নগুলি আর আনতে চাই না, যে এক জন্মই হয়েছে কমিউনিটি বেস বা সমাজকে সেবা দেওয়ার জন্য। আর আমি যেটা বলি যে একই সাথে যে গণবিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশে আর 5টা শিক্ষা প্রতিষ্ঠানের মতন কেবলই একটা স্বীকৃতি অথবা ডিগ্রি অর্জনের জন্য জন্ম হয় না, এর একটা বিশেষ দায়িত্ব নিয়ে সে আমার্স করেছে, সেটা হচ্ছে গুণগত শিক্ষা এবং সমাজে প্রান্তিক এবং পিছিয়ে পড়া মানুষের উচ্চ শিক্ষাকে সম্পৃক্ত করা এবং শিক্ষার মানকে একটা জায়গায় নিয়ে যাওয়া এবং সে সাহায্য করা আর কি। তো সেই জায়গাটাতে বোধহয় আমাদের আসলে ভূমিকা রাখবারই সুযোগ আছে, কিন্তু এই মুহূর্তে আমরা একেবারেই সেই জায়গা থেকে পিছিয়ে আছি আসলে। যেমন কমিউনিটি বেস যেটা করছি, সেখানে আমাদের সাথে কমিটির সাথে কিন্তু আমাদের সংযুক্ততা খুবই কম। কারণ আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে, শিক্ষক হিসেবে বলছি যে আমি গত 10 বছর যাবৎ সংযুক্ত আছি, কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সরাসরি কোনো একটা কোর্সে বা এসে কিন্তু ফিল্ড নিয়ে যেতে যাইনি আসলে। এখন কেন যাইনি এটা দায় আমার উপর পড়তে পারে, কিন্তু একই সাথে তো আমার যে কারিকুলাম স্ট্রাকচার, যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, সেটাও থাকতে হবে আসলে, রাইট? তো এইগুলি আছে। তো আমি ওই সবকিছু একসাথ করে যে জিনিসটা আমি আসিফ নজরুল আমি জানতে চাইবো যে এই যে কমিউনিটি বেস শিক্ষা কার্যক্রম অথবা শিক্ষার মান নিয়ন্ত্রণে ট্রাস্টি বোর্ড কিভাবে আসলে যে এই যে এক্সিস্টিং যে অ্যাডমিনিস্ট্রেশন আছে এর সাথে কিভাবে সমন্বয় করে কাজ করে। আমার অভিজ্ঞতা হচ্ছে এখন যে বর্তমানে যেভাবে আমরা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চলছে সেটা একেবারেই প্রথাগত, এবং কখনো কখনো প্রথাগত যে নিম্ন স্তর সেখানে আসলে
কিন্তু আমাদের তো সেই জায়গায় থাকবার কথা না, বা আমাদের জন্ম সেই জন্য হয়নি আসলে, যেহেতু। আর আমার নিজেরও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যুক্ত হওয়ার আগ্রহটা কিন্তু এটার যে অন্যতম প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আর স্বপ্নদর্শ। হ্যাঁ, আর এবং আমার কাছেও কিন্তু উনি একজন ওই মহান নায়কের মতোই মনে হয়েছে, যে যিনি তার সমস্ত কিছু থেকে সমস্ত কিছু বিসর্জন দিয়ে সমস্ত কিছু অর্জনের চেষ্টা করেছে। আমি বলছি এটা, যে উনি যে সমস্ত কিছু থেকে সমস্ত কিছু বিসর্জন দিয়ে সমস্ত কিছু অর্জনের একটা আকাঙ্ক্ষা ছিল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মানে যে একটা এমন ন্যায়ভিত্তিক সমাজ তৈরি করা, যে সমাজে সকল মানুষের ন্যায্য অধিকার পাবে। তার জন্য শিক্ষা একটা বড় বিষয়, স্বাস্থ্য একটা বড় বিষয়। ইনি এই দুইটা জায়গায় কিন্তু শুরু করেছেন। এবং আমি আসিফ নজরুল ভাইয়ের সাথে একেবারেই একমত যে আমাদের যে ট্রাস্টি বোর্ড আছে এই মুহূর্তে, এটা আমি বারবারই বলি, আজকে আমার সুযোগ হলো সরাসরি একজন ট্রাস্টি বোর্ড সদস্যকে বলা, যে সত্যি বাংলাদেশের অন্যতম, এবং শুধু তাই না, কখনো কম্পেয়ার করলে যে উপমহাদেশে যে শিক্ষাবিদ যারা আছেন তাদের সমন্বয়ে একটা শিক্ষা বোর্ড, মানে ট্রাস্টি বোর্ড আমাদের আসলে। তো আমাদের কিন্তু অহংকারের জায়গাটা অনেক বড়। কিন্তু আমার আগ্রহের জায়গা হচ্ছে যে এই ট্রাস্টি বোর্ড আসলে প্রান্তিক, বা মানে গণবিশ্ববিদ্যালয় কন্টেন্টে প্রান্তিক, যে গ্রাসরুট লেভেলে কিভাবে কাজ করছে। আমরা যে ফিল্ডে ক্লাসরুমে গেছি, কাজ করছি, যেমন আমি যদি আসিফ নজরুল ভাইয়ের যে ক্লাসের মেথোডের হবে, আমি যখন ওই ক্লাস নিতে যাই, আমার অন্য ফ্যাকাল্টিরা বলে এনজিও মার্কা ক্লাস নিচ্ছেন স্যার। মানে আমি বলছি এইটা, যে এই যে আমাদের, তার মানে কি, আমাদের মনোজাগতিক এবং টিচিং ম্যাথডের মধ্যে পরিবর্তন আনতে গেলে আমাদের ট্রাস্টি বোর্ড, একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট, এদের একটা সমন্বয় লাগবে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের ট্রাস্টি বোর্ডরা বোধহয় আমাদের গ্রাসরুটে কি হচ্ছে এই জায়গাটাতে একটু মানে ইয়ে আছে আসলে, কমিউনিটি বেস কার্যক্রমটাকে ফিল্ডে নেওয়া যাওয়ার জন্য কিভাবে কাজ করতে পারে। তো আমি সর্বশেষ ছোট্ট প্রশ্নটাই আসিফ নজরুল ভাইয়ের কাছে, যেটা হচ্ছে যে শিক্ষার মান পর্যবেক্ষণ নিয়ন্ত্রণের ট্রাস্টি বোর্ড কিভাবে অন্য যে বিশ্ববিদ্যালয়ের বডি আছে তার সাথে কাজ করে আসলে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি একটু বলি, এখানে হয়েছে কি, ট্রাস্টি বোর্ড কিন্তু খুব প্রত্যক্ষ অনেক কিছু করে না। ট্রাস্টি বোর্ডের কাজ হচ্ছে অভিভাবকের মতো আর কি, দেখা যে ঠিক মতো কাজ দেখভাল করা, বুঝছেন। নর্মালি ট্রাস্টি বোর্ড আপনার, মানে ট্রাস্টি বোর্ড তো আসলে সিন্ডিকেট না, আপনি সব বুঝেন। ইউনিভার্সিটিতে কাজ করে হচ্ছে সিন্ডিকেট, ইউনিভার্সিটিটা চলে সিন্ডিকেট। আর এখানে সিইও হিসাবে কাজ করেন ভিসি, রেজিস্ট্রার, ট্রেজারার, ওনারা মিলে। তারপর একটা সিন্ডিকেট থাকে, সিন্ডিকেট হচ্ছে মন্ত্রিসভার মতো কাজ করে। তো ট্রাস্টি বোর্ডটা হচ্ছে যেমন আপনার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকে না, ওখানে আপার চেম্বার থাকে, ওরকম একটু দেখভাল করা ঠিক মতো হচ্ছে নাকি। কিন্তু আমাদেরকে এটার বাইরে গিয়ে এখন কাজ করতে হবে। ওই যে একটু দেখভাল করলাম ঠিক মতো হচ্ছে নাকি, এটা করো এটা করো না, করা প্রক্রিয়াতে ইনভলভ থাকতে হবে। যেমন আমি আপনাকে বলি, আমি শিরিন আপাকে বলেছি যে আমরা একটা ট্রাস্টি বোর্ডে একটা মিটিং করি, দরকার হলে আমরা সারাদিন বিশ্ববিদ্যালয়ে থাকবো, ওইখানেই মিটিং করবো। বসে আমরা প্রত্যেকটা ট্রাস্টি অন্তত 2টা ডিপার্টমেন্টের দায়িত্ব নেই। মানে আমাদের কনভেনশনাল ট্রাস্টি বোর্ডের দায়িত্ব পালন করলে হবে না, কারণ আপনি বুঝছেন না, এটা হচ্ছে আমাকে একদম পুরা কাজের মধ্যে ইনভলভ হয়ে যেতে হবে। আমাকে ডিনের মতো করে কাজ করতে হবে, আমি ডিন, টাকা নিব না, কিন্তু এমনি ডিনের কাজটা করতে হবে। আমাদের প্রত্যেককে 2টা করে ডিপার্টমেন্টের দায়িত্ব নিতে হবে, একদম প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন যেতে হবে, এরকম কিছু ব্যবস্থা নিতে হবে। এটা আমরা আলাপ করেছি, উনি এগ্রি করেছেন। আমরা শিক্ষার্থীকে বলবো। আমাদের যে শহীদ মালিক ভাই বললেন যে আপনি ওইভাবে ক্লাস নিলে কেউ যদি বলে এনজিও মার্কা, তাহলে সে টিচিং মেথোডলজি সম্পর্কে জানে না। আমার ইমিডিয়েট একটা ইচ্ছা আছে টিচিং মেথোডলজির উপর। তো আমি এরকম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কনসালটেন্ট হিসেবে কাজ করেছি, ওখানে 3টা দেশের যারা টিচার ছিল, এনভায়রনমেন্টাল ল টিচার, তাদেরকে ট্রেনিং দিয়েছি। তো আমার মনে হয় আমরা টিচিং মেথোডলজির উপর একটা ওয়ার্কশপের আয়োজন করতে পারি খুব দ্রুত। আমি চিন্তা করে দেখি, ইনশাআল্লাহ করব। আমি আসলে ধন্যবাদ, এটা আমার জেনে ভালো লাগছে আসলে, সত্যি যে আপনারা চিন্তা করছেন যে আসলে মানে বিশ্ববিদ্যালয়ে এসে প্রথাগত ট্রাস্টি বোর্ডের কাজ করবেন। এইটাই যদি হয়, আমি আশা করি তাহলে আমাদের যে ব্যতিক্রম যে চিন্তাটা আছে, অথবা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর এখানে যারা আছে তারা সবাই কিন্তু এই আদর্শকে ধারণ করে আসছে। যেমন আগের দিনও ডক্টর সিরাজুল চৌধুরী স্যার বলছিলেন যে
এখানে ট্রাস্টি বোর্ডের মেম্বাররা কেউ প্রফিটের জন্য আসেনি। হ্যাঁ, তাই তো। তাহলে যদি আসছি, এবং একই সাথে আমি সত্যি খুবই আনন্দিত যে এই যে উদ্যোগটা চিন্তা করছে ট্রাস্টি বোর্ড, এটা হলে অবশ্যই আমি আশা করছি যে বিশ্ববিদ্যালয়ের ওই ব্যতিক্রম যে একটা ইয়ে আছে সেইখানে এর ইয়ে হবে। পবিত্র, তোমার কাজটা একটু আমি নিয়ে নিচ্ছি। তুমি তো জানো আমি অ্যাঙ্কর ছিলাম অনেক বছর। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে কি এখানে আমাদের এখানে ছাত্র আছে। লাবণ্য, তুমি কি ছাত্র না? হ্যাঁ, তুমি তো স্টুডেন্ট নাকি? লাবণ্য, আমরা যে সব ব্যাপার আলাপ করলাম, ধরো আমরা তো জাফরুল্লাহ ভাইকে ধরো কনভেনশনাল প্রোগ্রামে হয় কি, উনি অনেক বড় ছিলেন, মহৎ ছিলেন, এটা সবাই জানি, ঠিক না? এখন উনার প্রতিষ্ঠানে আমরা কি করতে পারি? নতুন প্রজন্মের মননে জাফরুল্লাহ চৌধুরীকে আমরা তখনই আরো অনেক বড় করতে পারবো যদি আমরা ধরো গণ বিশ্ববিদ্যালয় একটা ভালো ইউনিভার্সিটি পরিণত করতে পারি। তখন সবাই বলবে এটা জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি। তো ওইটাই মেজর কাজ। তোমার কি মনে হয় আমাদের কি করার আছে বলো তো? একদম ফ্র্যাঙ্কলি বলো। লাবণ্য, বলো। জি স্যার, ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমি তো এখন বর্তমান স্টুডেন্ট। আমি মানে এই বিশ্ববিদ্যালয়ের যে সুনামটা শুনে এসেছি, তার কিছুটাই আমি এখন বলতে গেলে পাচ্ছি না। এটা মানে আমার নিজের কাছে যেমন কষ্ট লাগে, আমার কাছে যদি কেউ ভর্তি হতে মানে বলে যে হচ্ছে আমি কি তুমি তো এখানে এই বিশ্ববিদ্যালয়ে পড়ো, এটা হচ্ছে জাফরুল্লাহ স্যারের নিজের হাতে তৈরিকৃত বিশ্ববিদ্যালয়, তো তোমার কি মনে হয় যে আমিও কি আমার সন্তানকে এখানে দিব? আমি যে ফ্যাসিলিটি গুলো এখানে পাচ্ছি না বা যেগুলো শুনে এখানে আসছি, আমার মনে হয় আমি আরেকজনকে সাজেস্ট করতে পারি না যে আপনি এখানে ভর্তি হন। কারণ আমাদের এখানে অনেকগুলো সমস্যা এখন আসছে। যেমন একটা বড় সমস্যা হচ্ছে টাকা পয়সা, মানে ফিনান্সিয়াল ব্যাপার যেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমি তো হচ্ছে ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। ফার্মাসিতে আমি 5 লাখ টাকা দিয়ে ভর্তি হয়েছি, মানে আমার ইয়েতে। কিন্তু এখন এটা মানে পরিমাণটা অনেক বেড়ে গেছে। মধ্যবিত্ত পরিবারে বা গরিব ঘরে যারা আছে তাদের কিন্তু একটু এই মানে মানে এখানে পড়াটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর তোমাদের আমার ওয়েবার আছে না? ওয়েবার স্কলারশিপ এগুলি আছে না? রেজাল্ট বেসড ওয়েবার স্কলারশিপ এগুলি? স্কলারশিপ ওয়েবারটা তো স্যার আমরা হচ্ছে মানে বি প্লাস পাওয়া পর্যন্ত যতটুকু, মানে যারা বি প্লাস পাবে অ্যাটলিস্ট সর্বনিম্ন বা বি পাবে তারা পায়। কিন্তু স্কলারশিপের ব্যাপারটা এখন বলতে গেলে নাই স্যার। আমি অন্তত কাউকে স্কলারশিপ দিয়ে আচ্ছা, ভর্তি হতে দেখি। আর কি প্রবলেম আছে বলো? একটা বললে যে টিউশন ফি বেড়ে গেছে। স্যার, জি স্যার, আমাদের এখানে আরেকটা সমস্যা হচ্ছে স্যার, মানে টিচারের সংকটটা খুবই, মানে কয়েকজন অল্পজন টিচার মিলে এতজন স্টুডেন্টকে হ্যান্ডেল করা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে স্যার। টিচারদের পক্ষেও মানে কষ্ট যে এতগুলা ক্লাস নিতে হচ্ছে, তো সমন্বয়টা করতে পারতেছে না। আর আমাদের স্টুডেন্টদের জন্য এই জিনিসটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তাই আরেকটা সমস্যা হচ্ছে যে সবচেয়ে বড় যেটা আমি এখন দেখি যে ক্যান্টিনের একটা বিষয় আছে স্যার। মানে আমাদের স্টুডেন্টরা যদি বিশ্ববিদ্যালয়ে যে খাওয়া দাওয়া ঠিক মতন না করতে পারি, ক্লাসও কিন্তু স্যার আমরা ঠিক মতন করতে পারি না। দেখা যায় আমরা টানা একটা ক্লাস করার পরে কিছুই খাইতে পারতেছি না, ওখানে অনেকে খাওয়া দাওয়া করে অসুস্থ হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা স্যার বড় সমস্যা। ক্যান্টিনে খাওয়া দাওয়া করে অসুস্থ হয়ে যাচ্ছে? জি স্যার, ক্যান্টিনের পরিবেশটা এখন মানে একেবারেই খারাপ। এটা তোমাদের এই প্রোগ্রামে পবিত্র, তোমরা এই সমস্ত প্রোগ্রামে ভিসি কে বা রেজিস্ট্রার কে ইনভলভ রাখবা, বুঝছো? তোমরা কি এই যে লাবণ্য তোমাদের কথাগুলো কি বলো? আমাদের পরিকল্পনায় আছেন, আমরা ওনাদেরকে ইনভাইট করব, ওনাদের সাথে আমরা কথা বলবো। স্যার, তোমাদের প্রোগ্রামটা কি রেকর্ড হচ্ছে? আচ্ছা, তাহলে উনাদেরকে দিও দেখার জন্য। লাবণ্য, আমাকে একটু কুইকলি বলো তো আর কি প্রবলেম আছে? স্যার, আমাদের হচ্ছে থিসিসের ব্যাপারেও আমি দেখছি যে টিচারদের তো মানে থিসিস নিয়ে হচ্ছে এক্সট্রা কোনো হচ্ছে টাকা দেওয়া হয় না। তো আমাদের যে যারা মানে থিসিস করাবেন তারা তো হচ্ছে আমাদের বলতেছে যে আমরা কিন্তু থিসিসের জন্য একটা এক্সট্রা টাকা পে করি আমাদের ভর্তি ফির সাথে। তো তারা বলতেছে যে আমরা তো হচ্ছে এটার জন্য আলাদা কোনো পাচ্ছি না, তাহলে আমরা কেন এটা করাবো? তাদের তো কোনো বেনিফিট নেই এই থিসিস করানো না, কিন্তু আমাদের তো মানে আচ্ছা, ঠিক আছে বুঝলাম। ঠিক আছে পবিত্র, তুমি তোমার মতো প্রোগ্রাম চালাও। তোমাকে আমি অনেক ডেভিয়েট করলাম। বল তুমি চালাও, আমার কথা বলবো। আমি লাবণ্যর সাথে আরেকটু অ্যাড করতে চাই যে সম্প্রতি আমরা একটা কথা ইন্টারনালি জানতে পারছি যে কিছু শিক্ষক বা আপনার প্রশাসনের কেউ হয়তো ভাবছেন বা কিছু মানুষ ভাবছেন যে তারা চান যে যে ফ্যাকাল্টি গুলো বড় বা যে আপনার ডিপার্টমেন্ট গুলো বড় এবং যেমন আপনার
ফার্মেসি ডিপার্টমেন্ট বা হচ্ছে আপনার বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, এরকম যে আপনার প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্ট গুলো আছে, এইগুলোতে আর ওয়েবার তারা রাখবেন না। এখানে অনেক স্টুডেন্ট আসেন এবং অনেক বড় লোকের ছেলে মেয়েও আসেন, তারা ওয়েবারটা রাখতে চান শুধুমাত্র আপনার বাংলা, ইংরেজি এই ধরনের সাবজেক্টে, তারপরে আইনে। তো কথা হচ্ছে স্যার, গরিবের ছেলে কি ফার্মেসি পড়বে না, গরিবের ছেলে কি বায়োকেমিস্ট্রি পড়বে না, মাইক্রোবায়োলজি পড়বে না? ওয়েবারটা তো একটা ছাত্র না, বুঝেছি। দেখতেছে তোমার ব্যাখ্যা করতে হবে না, বুঝেছি। সব জায়গায় ওয়েবার থাকতে হবে, বলো। ধন্যবাদ স্যার। স্যার আর একটা কথা হচ্ছে স্যার, মানসম্মত গবেষণা। তো আমাদের এই গবেষণার দিকে আমার মনে হয় আমরা অনেকটাই পিছিয়ে আছি। শুধু গণবিশ্ববিদ্যালয় না, সমগ্র বাংলাদেশই পিছিয়ে আছে গবেষণার দিক দিয়ে। তো গণবিশ্ববিদ্যালয়কে আমরা যেহেতু ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয় বলি, এটা তো সারা বাংলাদেশে আর কোথায় কি হচ্ছে সেটা আমাদের মাথায় না নিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। তো সেই দিক দিয়ে আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু স্যার গবেষণার পরিমাণ বাড়ানো সম্ভব, কিন্তু সেটার প্রতিফলন আমরা ওইভাবে দেখি না। আমরা দেখি কিছু পাশে কিছু ফটোকপির দোকান আছে, সেখান থেকে ছেলেমেয়েরা কিছু শীট কপি করে নিয়ে যাচ্ছে, নির্দিষ্ট সময়ে ক্লাসে বসতেছে, শীটগুলো মুখস্থ করতেছে, ফেলে দিয়ে চলে যাচ্ছে। এইটা যদি স্যার আমাদের বুঝেছি বাবা, বুঝেছি। তুমি অন্য আলোচকদের দাও আলোচনা, বুঝেছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তো স্যার এই ব্যাপারগুলো আমাদের আমরা চাই যে এইগুলো থেকে আমরা বের হয়ে আসি। আর আপনার কাছে স্যার একটা প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক বিকাশ এবং সাংস্কৃতিক বিকাশে গণবিশ্ববিদ্যালয়ের ভূমিকাটা কি এবং কি হওয়া উচিত? সাংস্কৃতিক তো দুই ধরনের বিকাশ হয়। একটা হচ্ছে রাজনীতি সংশ্লিষ্ট সংস্কৃতি, যেটা আমরা প্রতিবাদের সংস্কৃতি বলি, আত্ম উপলব্ধির সংস্কৃতি বলি। সেটার বাইরে সম্পূর্ণ মননশীল যে সংস্কৃতি, যেমন রবীন্দ্রসঙ্গীত গাওয়া বা একটা নৃত্যনাট্য করা, সেখানে তো কোনো প্রবলেম নাই, সেগুলি অনেক বেশি হওয়া উচিত। এটা আমাদের মানসিক বিকাশ ঘটে। এখন যেগুলি একটু প্রতিবাদ ধর্মী বিষয় যেখানে থাকে, সেগুলি করার পরিবেশ এখন ঠিক ওরকম আছে বলে আমার মনে হয় না। তবে আমার কাছে মনে হয় আমরা সাংস্কৃতিক ক্ষেত্রে বিকাশ হলে, ভালো মতো হলে, এমনি মানুষ রাজনৈতিকভাবে সচেতন হয়। সেই সচেতনতা প্রয়োগটা গণবিশ্ববিদ্যালয়ে খুব বেশি দরকার নেই, এটা ইন্ডিভিজুয়ালি বাইরে প্রয়োগ করা যেতে পারে। বাট আমরা যখন ইস্যু ভিত্তিক বিষয় থাকবে, যেমন ধরো আমাদের এখানে যদি গুম নিয়ে একটা সেমিনার হয়, এটা আমরা কোনো দলকে বা সরকারকে টার্গেট করা দরকার নেই, আমরা পুরো গুম অপরাধটার বিষয়ে বলছি। যে এটা করবে সেই খারাপ, কে খারাপ আমরা এটা বলছি না, আমরা বলবো গুম খারাপ, যে করবে সে খারাপ। এরকম একটা অ্যাপ্রোচে আমরা পলিটিক্যাল যে অধিকারগুলো আছে, রাজনৈতিক অধিকার, সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, সেসব ব্যাপারে অবশ্যই আমাদের সচেতনতামূলক কর্মকাণ্ড বিশেষ করে আইন বিভাগের পক্ষ থেকে করা উচিত। আমি উদ্যোগ নিব ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা প্রশ্ন, গণস্বাস্থ্য ট্রাস্ট এবং গণবিশ্ববিদ্যালয় এই দুইটি কি আলাদা প্রতিষ্ঠান নাকি দর্শনগত দিক দিয়ে এবং কার্যগত দিক দিয়ে একই? অবশ্যই আলাদা প্রতিষ্ঠান, কিন্তু দর্শনগত দিক দিয়ে তো একটু মিল থাকতেই হবে, কারণ এখানে সবকিছু যে কমিউনিটি ডেভেলপমেন্টের চিন্তা। সো মূল বেসিক প্রিন্সিপালটা একরকম, প্রাতিষ্ঠানিক কাঠামোটা ডিফারেন্ট এবং কাজের ক্ষেত্র তো ডিফারেন্ট। তো কাজের ক্ষেত্র ডিফারেন্ট হওয়াতে কাজের পদ্ধতিও কিছুটা ডিফারেন্ট হয়। আচ্ছা, তার মানে স্যার গণস্বাস্থ্য ট্রাস্টের কোনো কাজে গণবিশ্ববিদ্যালয় বা গণবিশ্ববিদ্যালয়ের কোনো কাজে গণস্বাস্থ্য ট্রাস্টের ইনভলভমেন্টটা কেমন হতে পারে? এদের সহযোগিতামূলক হবে। এখন তুমি অন্যান্য যারা আছে ওদেরও প্রশ্ন করো, একটু শুনি, ওনাদের কথাও শুনি। আচ্ছা, রাকিবুল হাসান, এতক্ষণ তো আমাদের আলোচনা শুনলেন, তো আপনি কেমন বিশ্ববিদ্যালয় চান? ধন্যবাদ পবিত্রতাকে। আমরা বিশ্ববিদ্যালয় চাই বিশ্ববিদ্যালয়ের মতোই, যেখানে ছাত্ররা কথা বলবে, শিক্ষকরাও কথা বলবে, বা সবার কথা শোনা যাবে। আর আমাদের প্রত্যেক কথাই তো আর কথা হবে না, আমাদের কথা বলার জন্য আগে কথা শুনতে হবে। তার জন্য আমাদের অধ্যাপক জরুরি। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি যতটুকু জানি যে 2022 সালের দিকে 6 জন অধ্যাপক ছিলেন, তার মধ্যে 2 জন একটু কম আসতেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দরকার
যারা আসলে আমাদের কথা বলা শেখাবে বা বিশ্ববিদ্যালয়ে যে কেমন হওয়া উচিত বা বিশ্ববিদ্যালয়ে কি কার্যক্রম চলা উচিত, যেরকম ডিন স্যাররা যেমন উপর থেকে দেখেন যে বিভাগীয় প্রধানরা কাজ করতেছেন কিনা, ছাত্ররা ভালো মতো ক্লাস করতেছে কিনা, শিক্ষকরা ক্লাস নিচ্ছে কিনা, কিংবা কোনো ছাত্র ভালো পরীক্ষা দিল সেই রেজাল্ট খারাপ করতেছে কিনা, এই যে একটা মেন্টরিং, এই জিনিসটা নাই। এই জিনিসটা আমি ল্যাকিং ফিল করছি। যে যেটা বললেন যে ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, তিনটাই সায়েন্স রিসার্চ বেসড সাবজেক্ট। এখানে সকল শিক্ষকরাই মোটামুটি রিসার্চ করবে এবং অধ্যাপকরাও বড় বড় জায়গায় জার্নালে এডিটর হিসেবে কাজ করবেন, কিন্তু আমার তিন ডিপার্টমেন্টে আমি বিজন কুমার শীল স্যার ছাড়া তো ওইরকম বলার মতো কোনো অধ্যাপক নাই। বা আমি এখন অন্য একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছি, ওইখানে যদি আমাকে বলে যে তোমার ডিপার্টমেন্টে বা তোমার অনুষদের একজন ফ্যাকাল্টির নাম বলে, আমি বলতে পারবো না, কারণ আমার ফ্যাকাল্টিতে অধ্যাপক নাই। এই অধ্যাপক না থাকার কারণে আমি ওই ভাষাটা শিখতে পারি নাই বা আমিও বলতে পারি না। আর একটা জিনিস যেটা ট্রাস্টিরা চাচ্ছেন যে ওইবার থাকুক বা ওইবার দেওয়া উচিত, কিন্তু আমি একটা জিনিস বলতেও দুঃখে পেয়েই বলছি যে করোনা কালের সময়ে সবারই আর্থিক অবস্থা অনেক টানাপোড়েন গেছে। সবার গেছে না গেলেও কিছু মানুষের গেছে, অনেক ছাত্রের গেছে, কিন্তু করোনাকালীন সময়ে কোনো ছাত্রকে ওয়েবার দেওয়া হয় নাই। এটা গণবিশ্ববিদ্যালয়ে কখনোই আমরা আশা করি নাই, কিন্তু এটাই হয়ে গেছে। কিন্তু অন্যদিকে যে গণবিশ্ববিদ্যালয় আহ, চাকরি বা কর্মসংস্থান তৈরি করবে এই উদ্দেশ্যে নিশ্চয়ই খোলা হয়নি, বা একটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য এটা হতে পারে না। কিন্তু ওয়েবার যেখানে নাই, কোনো মৌখিক করা হয় নাই এবং পুরো ক্লাস অনলাইনে হয়েছে, সেখানে কিন্তু শিক্ষকদের বেতন পুরোটা দেওয়া হয়েছে এবং বেতন বোনাসও দেওয়া হয়েছে। আমি যেহেতু ক্যাম্পাসে সাংবাদিকতা করা হতো, আমি খোঁজ নিয়ে দেখছি যে বেতন বোনাস সব ছিল, কোনো এক মাসের বেতনও বন্ধ ছিল না। কিন্তু অনেক শিক্ষার্থীকে দেখছি যে তার বাবা হয় মারা গেছে, বাবা মারা গেছে, বা আগে একটা ছোটখাটো ব্যবসা করতো, সেই ব্যবসাটাও এখন নাই। সে টিউশন ফি জমা দিতে পারতেছে না, পরীক্ষা দিতে পারবে না, এই কারণে প্রশাসনিক ভবনে ঘুরতেছে যে আজকে আসো কালকে আসো। প্রশাসন কিন্তু না বলে নাই যে তোমার পরীক্ষা দেওয়া হবে না, কিন্তু হ্যাঁ পরীক্ষা দেওয়া হবে এটাও বলে নাই, যে তাকে একটা মেন্টাল প্রেসারে রাখা পরীক্ষার আগের দিন, পরীক্ষার 15 মিনিট আগেও। এই হয়রানিটা গণবিশ্ববিদ্যালয়ে আমরা কখনোই কেউই চাই না। আর বিশ্ববিদ্যালয় অধ্যাপক যেমন জরুরি, সেরকম ছাত্র সংসদ, ছাত্র সংসদ সংগঠন গুলাও অতপ্রতভাবে জড়িত। কারণ আমি একা একা দাঁড়ায় একটা কথা বলতে পারবো না, কিন্তু যদি একটা সংগঠন থাকে, একটা ছাত্র সংসদ থাকে, সেই ছাত্র সংসদের প্রতিনিধিরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে পারবে। আর যখন ছাত্র সংসদই থাকবে না, তখন বিশ্ববিদ্যালয়ে কেউ কথা বলতেও পারবে না। ছাত্র সংসদ আহ, প্রক্রিয়া সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু যতদিন ধরে ছাত্র সংসদ বন্ধ আছে এত সময় লাগার কথা না। ছাত্র সংসদ আহ নির্বাচন সাময়িক স্থগিত আছে বা মারামারি করছিল, সোজা কথা বলতে তারা মারামারি করছিল, কিন্তু ছাত্র সংগঠন গুলা কেন বন্ধ আছে? আমি যখন ভর্তি হই 2018 সালে গণবিশ্ববিদ্যালয়ে, তখন আমি 18টা সংগঠন দেখছিলাম। আজ 23 সাল, সংগঠন গুলা কোথায়? আমি তো কোনো সংগঠন, এখন একটা দুইটা সংগঠন চলতেছে, গণবিষয় ফটোগ্রাফিক সোসাইটি, জাফরুল্লাহ স্যার নিজে এটাতে পেট্রোলাইজ করছেন বিধায় সংগঠনটা টিকে আছে। তাও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিন্তু বলতে অনুমোদন নাই। কেন অনুমোদন নাই তার ব্যাখ্যা গায়েব হয়ে গেছে। আর সাংবাদিক সমিতি, যেটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় পেট্রোলাইজ করতে, যে ওরা আমার কথা শুনে চলবে বা নেগেটিভ নিউজ করলে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হবে, ভাবমূর্তি নষ্ট হবে, এ- এসব বলে সংগঠন গুলো কাজ করতে পারে না, বা ছাত্ররা দাবির কথা তুলে ধরতে পারে না, বা যেটা রাকিবুল হাসান, আপনার সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই। আমাদের সাথে কিন্তু এই মিটিং এ যুক্ত আছে অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক লাবণ্য তরফদার। তো শুধু যে একটাই অর্গানাইজেশন বা কাজ করছে এরকম না, দুই তিনটার বেশি অর্গানাইজেশন আছে আমাদের জানা মতে। দুই তিনটা আছে, কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, বা কাউকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমি যতটুকু জানি বিশ্ববিদ্যালয় থেকে
একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি যে ছাত্র সংগঠনগুলো স্থগিত আছে, কেন স্থগিত আছে তা হালনাগাদ করে কমিটি বাস্তবায়ন করার জন্য, তাও আরো 6 মাস আগে তারা সবাই কাগজপত্র জমা দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো ছাত্র সংগঠন অগ্নিশত ছাত্র পরিষদও কোনো লিখিত কোনো কাগজ পায় নাই বা অনুমোদন পায় নাই, আমি যতটুকু জানি, বা কোনো বলতে গেলে জি কোনো স্যার, অনুমতি দেওয়া হবে না কেন। আমরা এখনো কোনো অনুমোদন পাই নাই। আমি আচ্ছা, তো ধন্যবাদ রাকিবুল হাসান এবং লাবণ্য তরফদার। তো আমি পর্যায়ে আমাদের আসিফ নজরুল স্যারের কাছে চলে যাবো। স্যার, বিশ্ববিদ্যালয়ে যারা ভালো কাজ করতে চান, যারা ভালোর সাথে ভালোর পথে, সেই সকল সংগঠনের জন্য কি লিখিত অনুমোদনের দরকার হয়? এবং অনুমোদন প্রক্রিয়া যখন চলে আসে তখন তো স্যার অনেকের সুসম্পর্কের ব্যাপারটাও চলে আসে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? না, অনুমোদনটা এটা কেন লাগে সেটা হচ্ছে যে যে সংগঠনগুলো আছে ওটা তো ইউনিভার্সিটি রিসোর্স ইউজ করে। হ্যাঁ, এখন আমি যদি ইউনিভার্সিটির অডিটোরিয়াম বা ইউনিভার্সিটির ক্লাসরুম, ইউনিভার্সিটির যে প্যাসেজ আছে ওইটা যদি আমি ইউজ করি, ইউনিভার্সিটির সাথে তো আমার একটা সম্পর্ক লাগবে। এই সম্পর্কটার বেসিসটা হচ্ছে অনুমোদন। হ্যাঁ, এখন অনুমোদন কেন দেওয়া হয় না আমি তো জানি না, আমার একটু জানতে হবে। এবং এটা বিশ্ববিদ্যালয়ে যত সংগঠন থাকবে, আমাদের যে আমি একটা ইউনিভার্সিটিতে এখন যে বসে আছি স্টেট ইউনিভার্সিটি, এখানে আমি ল ডিপার্টমেন্টের অ্যাডভাইজার। আমাদের ল ডিপার্টমেন্টের শুধুমাত্র ল ডিপার্টমেন্টে এরকম সোসাইটি আছে 3টা, শুধু ল ডিপার্টমেন্টে। তো এটা তো আমরা সবসময় পেট্রোনাইজ করি, পেট্রোনাইজ করতে হবে। এবং এখানে এই আমরা যে স্টুডেন্টদের যে অভিমতগুলা নেই, অভিমতগুলা কতগুলা ভাবে নেই। যেমন আমাদের প্রত্যেকটা ক্লাসে সিআর থাকে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ। ক্লাস রিপ্রেজেন্টেটিভ আমরা দেই হচ্ছে স্টেট ইউনিভার্সিটির সবচেয়ে ভালো যে স্টুডেন্টরা তাদেরকে। সবচেয়ে ভালো স্টুডেন্ট সবচেয়ে বেশি একাডেমিক স্বার্থের চিন্তা। তারপর আবার মুড কোর্ট সোসাইটি আছে, খেলাধুলার ক্লাব আছে, ফটোগ্রাফি আছে, সংস্কৃতি ক্লাব আছে, সেখান থেকে আমরা বিভিন্ন সেক্টরের মতামত পাই। এই চর্চাটা অবশ্যই উৎসাহিত করতে হবে। স্টুডেন্টদেরও বুঝতে হবে জিনিসটা যে এগুলি করতে গিয়ে তাদেরকেও কিছু রুলস রেগুলেশন মানতে হবে, বিকজ তারা ইউনিভার্সিটি রিসোর্স ইউজ করছে। আমি ইউনিভার্সিটি রিসোর্স ইউজ না করে এখন আমি যদি আরিজা রোডের উপর করতে চাই, যা ইচ্ছা করেন, সমস্যা নাই। কিন্তু ইউনিভার্সিটি রিসোর্স ইউজ করতে হলে এটা একটা মিউচুয়াল একটা রেকগনিশনের মধ্যে দিয়ে যেতে হবে, এই জন্য অনুমোদনের দরকার আছে। কিন্তু অনুমোদনটা দেওয়ার ক্ষেত্রে আবার আমি যদি একটা বলি যে আমার একদম প্রিয় পাত্র লোকরে রাখতে হবে তাহলে অনুমোদন, তো খুবই জঘন্য চিন্তা, এরকম চিন্তা করা উচিত না। তো এটা নিয়ে আমাদের বসতে হবে, দেখি করা যায়। অনেক সমস্যার কথা আসলে জানলাম। পবিত্র, আমাকে কিন্তু আমাদের একটা ভর্তি পরীক্ষা আছে। হ্যাঁ, যে ল ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষা আছে, প্রায় 87 জন স্টুডেন্ট আসছে পরীক্ষা, আমি একটু যেতে হবে। আমাকে কিন্তু আর 10 মিনিটের মধ্যে ছেড়ে দিবা? জি স্যার, আমরা আপনাকে খুব দ্রুতই ছেড়ে দিব। খুব অল্প কিছু আছে, কথা আছে আপনাদের সাথে। পবিত্র, আমি একটু যোগ করব। আসিফ নজরুল স্যার, পবিত্র, আমি কি একটু 1 মিনিট? আমি যেটা হচ্ছে আমি দুজন শিক্ষার্থীর আলোচনা শুনছিলাম, সাথে আমি ওদের মানে টিউনিং ব্যবসাতে একটু যোগ করতে চাই, যেহেতু আমি বেশ একটা 12 সময় ধরেই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত আছি এবং আছি। হ্যাঁ, আমি কিন্তু লক্ষ্য করেছি আসলে যে ক্রমাগতভাবে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে ছোট ছোট সংগঠনগুলি, আমি একই সাথে এটা খুবই একমত, এবং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো সংগঠন চলে তার অনুমোদন লাগবে আসলে, কারণ এটা দরকার আছে নানা কারণেই, রিসোর্স ব্যবহার, তারপরে তারা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে, যে কারণে অবশ্যই অনুমোদনের প্রয়োজন আছে। কিন্তু আমার খুবই পরিষ্কার মনে আছে যে আমি 2-3টা মিটিংয়ে আমাদের সাংবাদিক সমিতি বন্ধ করে দেওয়ার জন্য বেশ উদ্যোগ গ্রহণ করা হলো। আমি একা সেখানে বলেছি না, কেন আমরা বন্ধ করবো? হ্যাঁ, থাকতে পারে ছেলে মেয়েদের এগুলি নিয়ে, এটা আমি বলেছি, এটা তখনও বলেছি অন রেকর্ড, এখনো বলছি যে আমি 3টা মিটিংয়ে আমি প্রথমতেই আলোচনা শুরু হওয়ার আগেই বলছি যে না, এটা বন্ধ করা যাবে না। অন্য কিছু হতে পারে, হ্যাঁ সংশোধন হতে পারে, বন্ধ করা যাবে না, সেটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমার যেটা অভিজ্ঞতা, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করে দিতে চায় যে ছাত্ররা কাকে অ্যাডভাইজার ঠিক করবে কোন সংগঠনের,
এখন আসিফ নজরুল ভাই আপনি বলেন যে এক ছাত্ররা কাকে মেন্টর করবে, কাকে ইয়ে করবে, এটা যদি আমি ঠিক করে দেই, আমি যদি বলি যে না তোমার মেন্টর আমি বা অমুক, সেটা কি হয়? না, এবং এই একটা বিশাল রকম, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি এবং আমি অন রেকর্ড বলছি, এটা আমি নিজে ফেস করেছি এটা, এবং এই কারণেই কিন্তু আমার সাথে ধরেন নানা সময় হয়তো নানান আলোচনায় নানাভাবে আমি ইয়ে করেছি। তো যাই হোক, আমি আমি বলবো যে আমাদের একই মত যে আমাদের এই ছাত্র সংগঠনগুলিকে আসলে সচল রাখলে, যেটা আসিফ ভাই বললেন যে অপর শিক্ষা কার্যগুলি অটোমেটিকলি ভালো হবে আসলে। কারণ শিক্ষা তো কেবলমাত্র ক্লাসরুমে আমি ওই যে শুরুতে যে বললাম আর ই করলাম সেটা না, আসলে বিষয়টা হচ্ছে টোটালটাই এটাই। তো এইটুকুই আসলে যোগ করার বিষয় যে, আর এই এই জায়গাটাতে আর রাজনীতি সংশ্লিষ্টতার বিষয়টা ওরকমই, সাংস্কৃতিক জাগরণ হলে ছেলেমেয়েরা রাজনীতি সংশ্লিষ্ট এমনিতেই হবে, কারণ তখন সেই সিদ্ধান্ত নেবে আসলে হুইচ ইজ রং হুইচ ইজ রাইট। কিন্তু তার যে সাংস্কৃতিক সংশ্লিষ্ট যদি না হয়, অ্যাক্টিভিটি না থাকে, তো হবে না আসলে। এবং গণবিশ্ববিদ্যালয়ের অন্যতম আকাঙ্ক্ষাই হচ্ছে সমাজে একজন সচেতন নাগরিক তৈরি করা আসলে। সেই জায়গাটাতে হয়তো আমি বিশ্বাস করি, এবং অবশ্যই বিশ্বাস করি, এবং খুবই আশাবাদী যে আসিফ নজরুল ভাই যে সিদ্ধান্ত নিয়েছেন ওইটা অচিরেই বাস্তবায়ন হবে, এবং এবং গণবিশ্ববিদ্যালয় তার স্বপ্নের পথেই হাঁটবে আসলে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আমি এই পর্যায়ে আসিফ নজরুল স্যারের কাছে জানতে চাইবো যে স্যার ঠিক কেমন বিশ্ববিদ্যালয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী চাইতেন, এবং সেই স্বপ্ন থেকে আসলে আমরা কতটা দূরে এখনো, নাকি সেই স্বপ্নটাকেও আমরা অতিক্রম করে গেছি? যাই হোক, এটা আমার শেষ কমেন্ট থাকবে। আমার মনে হয় যে জাফরুল্লাহ ভাই তো চাইতেন যে উনি ইয়াংদের খুব ভালোবাসতেন, উনি উদ্ভাবন খুব ভালোবাসতেন, উনি সমাজ সেবা খুব ভালোবাসতেন, উনি স্যাক্রিফাইস খুব ভালোবাসতেন, উনি দেশপ্রেম খুব ভালোবাসতেন। তো এগুলির কম্বিনেশন করতে হলে আমাদেরকে এমন একটা ইউনিভার্সিটি করতে হবে যেটা খুব হ্যাপেনিং ইউনিভার্সিটি থাকবে, যেখানে সবাই খুব আনন্দিত থাকবে, সবাই কাজে থাকবে, আনন্দিত থাকবে, পড়াশোনায় থাকবে, এবং সবার মধ্যে একটা নতুন উদ্যম কাজ করবে। গণবিশ্ববিদ্যালয় একটা খেলাধুলার ক্ষেত্র ছাড়া বোধ সব জায়গায় খুব ঝিমিয়ে পড়া প্রতিষ্ঠান। তো ওই খেলাধুলার ক্ষেত্রে আমি যেমন দেখি গণবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে, সব জায়গায় চ্যাম্পিয়ন হতে হবে। জাফরুল্লাহ ভাইয়ের স্বপ্ন এটাই ছিল, এবং উনার যে হাইট, উনার যে উচ্চতা, সেই উচ্চতার ধারে কাছে গণবিশ্ববিদ্যালয় নেই। জাফরুল্লাহ ভাই শুনলেই মনে হয় যে একটা খুব উদ্যোগী মানুষ, পরিশ্রমী মানুষ, দেশপ্রেমিক মানুষ, বিজয়ী মানুষ। গণবিশ্ববিদ্যালয়কে ওই জায়গায় নিয়ে আসতে হবে। একদিনের কাজ না, টাইম লাগবে। আস্তে আস্তে সবাই মিলে বসে ইনশাআল্লাহ আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো আর কি। আমরা নতুন প্রজন্মের মনে জাফরুল্লাহ চৌধুরীকে আরো স্পষ্ট, আরো জোরালো ভাবে তুলে ধরতে পারবো, ওনার প্রতিষ্ঠানগুলোকে সার্ভাইভ করা এবং বিকাশ করানোর মাধ্যমে। সেটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমি লাবণ্য তরফদারের কাছে চলে যাব। লাবণ্য তরফদার, ঠিক আপনি কেমন বিশ্ববিদ্যালয় চান? স্যার যেটা বললেন যে আমরা সবাই আসলে বিশ্ববিদ্যালয়ে যাবো, হাতে পিছিয়ে থাকবো, মানে স্যাররা আমাদের শেখাবেন, আমরা শিখবো, আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকবো, শুধু যাবো, পড়লাম কি পড়লাম না, চলে আসলাম, যে পরীক্ষা খাতে মানে আগের রাতে পড়ে শীত পড়ে পরীক্ষায় পাস করে আসলাম, এরকম বিশ্ববিদ্যালয় চাই না। চাই যে কিছু শিখতে, জীবনে কিছু করতে। স্যার যেমন চাইতেন যে আমরা কিছু করি দেশের জন্য, আমরাও চাই দেশের জন্য কিছু করি, সমাজের জন্য কিছু করি, এরকম একটা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ লাবণ্য তরফদার। রাকিবুল হাসান, আপনার কাছে আসলে কেমন বিশ্ববিদ্যালয় চাই এই প্রশ্নটা করব না, আপনার কাছে জানতে চাইবো যে টিএসসি এবং ক্যান্টিন, এই দুইটা ছাত্রদের প্রাণের দাবি হয়ে উঠছে দিন দিন। এই দুইটা বিষয়কে আপনি কিভাবে দেখেন? আপনি তো ক্যাম্পাস সাংবাদিকতা দীর্ঘদিন করছেন, সাংবাদিকতা করার কারণে ছাত্রদের মনের কথাটাও তো আপনি জানেন, বা অনেক ছাত্রের সাথে আপনি মিশছেন। ধন্যবাদ পবিত্রদাকে। টিএসসি বা ক্যান্টিন, এটা গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের একটা প্রাণের দাবি, বা অনেক দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছে যে তারা একটা মুক্ত মঞ্চ চায়, তারা ক্যান্টিন চায়। কিন্তু ক্যান্টিনের যেটা আমাদের গণবিশ্ববিদ্যালয়ের দরকার, যে একটা ওয়েল অর্গানাইজড ভাবে চলতে হবে। যার কাজটা তিনি যদি করে থাকেন, তাহলে গণবিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের সমস্যা বা যেটা মুক্ত মঞ্চ তৈরি করা সম্ভব। কিন্তু যদি একজনই কিছু মানুষ সব করতে চান, যে তাহলে
ক্যান্টিনটা হবে না। ক্যান্টিনের জন্য ক্যান্টিনের হয়তো দায়িত্ব একজন বা দুজনই আছেন, কিন্তু তারাই আমার দেখা 8 বছর ধরে চালাচ্ছেন, কিন্তু ক্যান্টিনের যে সমস্যাটা 8 বছর ধরেই আছে। সমাধান করার জন্য নতুন কাউকে ছেড়ে দেওয়া উচিত, বা ছাত্ররা যদি চায় ছাত্রদেরকেই বলুক এমন খাবার চাই, এরকম খাবার দিতে পারলে ভালো, না দিতে পারলেও একটা বিকল্প ব্যবস্থা ছাত্ররাই দিবে, এবং ওটাই যদি মানা হয় তাহলে ভালো হবে। এছাড়া যেভাবে চলতেছিল সেইভাবে চলতেছে, কোনো অর্গানাইজ নাই। একজন দায়িত্বে থাকে, দুজন দায়িত্ব থাকে, আমি একদম সুন্দর করে বুঝাতে তুলতে পারছি না। আর যেটা প্রক্টর, প্রক্টর থাকলে পারে, প্রক্টর গণবিশ্ববিদ্যালয়ে আছে, কিন্তু প্রক্টর যেরকম থাকা দরকার, যে আমার সাথে কথা বলবে, আমার কথা শুনতে পারবে, দেখতে পারবে, জাস্টিফাই করে একটা সিদ্ধান্ত নিতে পারবে, আমি এরকম প্রক্টর গণবিশ্ববিদ্যালয়ে এখন, ওরকম হলে গণবিশ্ববিদ্যালয়টা অনেক ভালো হতো। আমাদের কথা একটা লাইভ অনুষ্ঠান করে এরকম করে বলার দরকার হতো না, ওনারাই আলোচনা করতো বা ওনারাই দেখতে পারতো। এই জিনিসটা অনেক ল্যাকিং হচ্ছে। আর ছাত্রদের সাথে শিক্ষকদের সম্পর্ক ভালো হওয়া উচিত, এবং শিক্ষক ওইরকম শিক্ষক গণবিশ্ববিদ্যালয়ে অত্যন্ত জরুরি। ধন্যবাদ রাকিবুল হাসান। আমি আমাদের শহীদ মল্লিক স্যারের কাছে চলে যাবো। স্যার, আপনি কিছু যুক্ত করতে চান কিনা? ধন্যবাদ পবিত্র। আসলে আসিফ সবাই নাই, পরীক্ষার ওটা খুবই জরুরি কাজ দিতে হবে। কোনো কিছুই যোগ করা নেই, শুধুমাত্র সহমত প্রকাশ করা আছে। যে বিষয়গুলি আলোচিত হলো সেগুলি আসলে আমাদের সবারই মানে হিসেবে একটা ভাইব্রেন্ট বিশ্ববিদ্যালয় বা একটা মানে সমাজভিত্তিক বিশ্ববিদ্যালয় তৈরির ক্ষেত্রে এগুলি একটা সহায়ক হিসেবে কাজ করবে। আমি ক্যান্টিনের প্রশ্নে একটা বলবো। আমি কোনো একটা আলোচনায় বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের গেস্ট হচ্ছে একজন গেস্টের বয়স হচ্ছে 30 বছর, আরেকজন 5 বছর। তার মানে কি, একজন ছাত্র 5 বছর থাকে, সে 5 বছর ওই একটা ক্যান্টিনে খাওয়া দাওয়া করবে, তারপরে মানটা সেরকম হতে হবে। আর একজন শিক্ষক 30 বছর চাকরি করলে 30 বছর সে ওইখানকার গেস্ট, 30 বছরের। ফলে খাবারের একটা ওইভাবে থাকতে হয়। এটা একটা ওয়েল অর্গানাইজড বিষয় হওয়া উচিত এটা। তবে আমি দ্বিমত করব না যে অবশ্যই ক্যান্টিন একটা অন্যতম বাহক, কারণ আমি সুস্থ খাবার খেলে, ভালো খাবার না হলে সুস্থ থাকতে পারবো না। তো শিক্ষার অংশ এটা। তবে এটাতে খুব বেশি সময় না, তবে সহায়ক হিসাবে কাজ করে। আমি মনে করি যে আসলে গণবিশ্ববিদ্যালয় তার স্বপ্নের পথেই যাত্রা করবে, এটা আমার আস্থা, বিশ্বাস। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি অন্তত ব্যক্তিগতভাবেও জাফরুল্লাহর আদর্শ দর্শনকে প্র্যাকটিস করার চেষ্টা করব, এটাই। ধন্যবাদ শহীদ মল্লিক স্যার, ধন্যবাদ আসিফ নজরুল স্যার, ধন্যবাদ লাবণ্য তরফদার, এবং ধন্যবাদ রাকিবুল হাসান। তো এতক্ষণ যারা আমাদের এই অনুষ্ঠানটা শুনছিলেন সকলকে ধন্যবাদ, এবং সবার প্রতি শুভকামনা জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, লিভ করছি, ধন্যবাদ। ধন্যবাদ। স্যার, আমার একটা লোক এসে অপেক্ষা করতেছে, আমাকে বের হয়ে যেতে হবে, উনি বারবার হইতেছে, নক করতেছে। ওকে, চলো আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার আমি একটু লাইভ থেকে বের হয়ে যাচ্ছি। রাইট, ওকে, তারপর দেখা হবে। থ্যাংক ইউ।